আমার ভাই ও ভাবির ৬ বছর ধরে সন্তান হচ্ছিল না। আমার তালাকের কারণে আমি আমার মায়ের বাড়িতেই থাকছিলাম। হঠাৎ আমার ভাইয়ের আমার দিকে এমন নজর পড়ল যে সে আমাকে ভাবির জায়গায় এনে এক নয় অনেক রাত ভাবি ভেবে আমার সাথে। নমস্কার বন্ধুরা, আজকের এই গল্পে আপনাদের স্বাগতম। আমার নাম আরোহী এবং আমি তালাকপ্রাপ্ত। ১ বছর আগে আমার বিয়ে হয়েছিল, কিন্তু আমার বিয়ে ১ বছরও টিকেনি। আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার ভাই এমনভাবে কাজ করবে তা আমি কল্পনাও করতে পারিনি। এখন আমি আমার মায়ের বাড়িতে থাকছিলাম। মায়ের বাড়ির এক-একটি দিন আমার জন্য ভারী হয়ে উঠছিল, কারণ মা, বাবা এবং ভাইয়ের তিরস্কার দিন দিন বাড়ছিল। তাদের ধারণা ছিল, আমি যদি এভাবে বাড়িতে পড়ে থাকি তাহলে ভাইয়ের দ্বিতীয় বিয়ে হবে না। তারা আমাকে ক্রমাগত অন্য কোথাও চলে যেতে বলছিল। আমার বাধ্যবাধকতা ছিল, তাই আমি তাদের কথা শুনতাম, কারণ আমি নিজের ইচ্ছায় লাভ ম্যারেজ করেছিলাম এবং তা ১ বছরও টিকেনি। একদিন আমার চাচাতো ভাই মোহনের ফোন এল। মোহন আমাকে তার বাড়িতে ডাকল। সেও জানত যে তার মামামামির স্বভাব কতটা নিষ্ঠুর। সে বলল, দিদি, আপনি আমাদের বাড়ি চলে আসুন, এখানে আপনি শান্তি পাবেন। আমি আমার বিবাহিত জীবন বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমার স্বামী কানের কাছে ছিল। তার পরিবার তার মনে আমার সম্পর্কে ভুল ধারণা ঢুকিয়ে দিয়েছিল। সেই কথা শুনে সে আমাকে তালাক দিল। আমার বিয়ে হয়েছিল ২৫ বছর বয়সে এবং ২৬ বছর বয়সে তালাক হয়ে গেল। যাই হোক, আমি সেই সব কথা বারবার মনে করতে চাইনি। তাই যখন মোহন আমাকে ফোন করে তার বাড়ি ডাকল, সেই রাতে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আর আমার মায়ের বাড়িতে থাকব না। আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিলাম এবং বাসে চড়ে তার বাড়ির দিকে রওনা হলাম। যাই হোক, মা বাবা আমাকে বাড়িতে চাইছিলেন না, তাই কয়েকদিনের মধ্যে আমার মেজাজ বদলে যাবে এই ভেবে আমি মোহনের বাড়ি চলে গেলাম। মোহনের বিয়ে হয়ে গিয়েছিল। তার স্ত্রীর নাম প্রিয়া। গত ৬ বছর ধরে তারা দুজনেই শহরে থাকছিলেন। তাদের সুখী সংসার ছিল, কিন্তু বিয়ের ৬ বছর পরও তাদের সন্তান হয়নি। যার সাথে আমি বাচ্চাবেলায় খেলেছিলাম, যাকে আমি ভাই বলে ডাকতাম, তার সাথে এক রাত এমনও আসতে চলেছে যে আমি তার সাথে তার বিছানায় থাকব, এই ভাবনা আমি স্বপ্নেও ভাবিনি। মোহন ও তার স্ত্রী আমাকে খুব আনন্দের সাথে স্বাগত জানালেন। যেমন তিরস্কার আমি আমার নিজের পরিবার থেকে পেয়েছিলাম, তা মোহনের বাড়িতে একদম পেলাম না। সেখানে ভাবি আমার খুব যত্ন নিচ্ছিলেন। আমার কি চাই কি চাই না তা তিনি দেখছিলেন। সেই সুখের পরিবেশে থাকা আমাকেও ভাল লাগছিল। দেখতে দেখতে মোহনের বাড়িতে আমার ৫ দিন হয়ে গেল। এই ৫ দিনে আমি তাদের দুজনের মধ্যে একবারও ঝগড়া হতে দেখিনি। কিন্তু এখন আমার কারণে তাদের বাড়িতে ঝগড়া না হয়, তাই আমি মোহনকে বললাম, আমার এখন বাড়ির জন্য রওনা হওয়া উচিত। সম্ভবত আপনাদেরও আমার কারণে সময় মিলছে না গিয়েতে। মোহন বলল, এখন সময় মিলবে না কেন? আমাদের বিয়ে হয়েছে ৬ বছর। মোহন আমাকে আরও কয়েক দিন তার বাড়িতে থাকার অনুরোধ করল এবং আমি তার অনুরোধ ফিরিয়ে দিতে পারলাম না। সেই দিন রাতে হঠাৎ আমি কারও আওয়াজ শুনতে পেলাম। আমার ঘর মোহনের ঘরের পাশেই ছিল। আমি যেই ঘর থেকে বের হলাম, মোহন ভাইজের ঘর থেকে আওয়াজ আসতে লাগল। সেই অদ্ভুত আওয়াজ সম্ভবত ভাবিরই ছিল। রাতের বেলা ভাবির এমন আওয়াজ কেন আসছিল তা আমি ভালোভাবেই বুঝতে পারছিলাম, কারণ একসময় আমারও বিয়ে হয়েছিল। সেই আওয়াজ শুনে হঠাৎ আমার স্বামীর কথা মনে পড়ল। আমার মনে অনাকাঙ্ক্ষিত অনুভূতি জন্ম নিতে লাগল। তখন আমি আমার ঘরে গিয়ে কানে তুলা দিয়ে ঘুমিয়ে পড়লাম, যাতে সেই আওয়াজ না শুনতে পাই এবং আমার চোখের সামনে অনাকাঙ্ক্ষিত দৃশ্য না আসে। পরের দিন ভাইয়ের বাড়িতে ভাবির মামি এসেছিলেন। ভাবির মামি কথা প্রসঙ্গে বললেন, প্রিয়া, তুমি আমাদের কখন দাদি বানাবে? তোমার ভালো খবর কখন শুনব? তার মামির প্রশ্ন শুনে প্রিয়ার মুখ খারাপ হয়ে গেল। তখন মোহন ভাই বলল, আমাদের ফ্যামিলি প্ল্যানিং আছে, কিন্তু এখনই আমরা সে বিষয়ে ভাবিনি। যেই প্রিয়া ভাবির মামি চলে গেলেন, প্রিয়া ভাবি মুখ ভার করে নিজের ঘরে চলে গেলেন। প্রিয়াকে তার মামির প্রশ্ন এত খারাপ লাগল কেন তা আমি বুঝতে পারলাম না। প্রিয়া আমাকে খুবই দুঃখিত দেখাচ্ছিল, তাই আমি তার পিছনে পিছনে তার ঘরে গেলাম। সেখানে আমি তাকে কাঁদতে দেখলাম। প্রিয়াকে কাঁদতে দেখে আমি বললাম, প্রিয়া, তুমি কি তোমার মামির প্রশ্নের কারণে কাঁদছ? এতে কান্নার কি আছে? মোহন তাদের বলে দিয়েছে যে তুমি আমাদের পরিবার পরিকল্পনা আছে এবং তোমরা সেভাবেই চলছ, এতে খারাপ লাগা বা কান্নার কোনো কারণ নেই। এখন তুমি শহরে থাকো, তাই তোমার চিন্তাভাবনাও উন্নত হবে। শহরের মানুষ সবকিছু ভেবেচিন্তে করে এবং আজকাল সন্তান নেওয়া এত সহজ নয়, খরচও অনেক বেড়ে গেছে। আমি বলছিলাম, এমন সময় প্রিয়া হঠাৎ আমার কাঁধে মাথা রেখে জোরে জোরে কাঁদতে শুরু করল।
তারপর আমি তার চোখের জল মুছে দিয়ে তাকে আশ্বস্ত করে জিজ্ঞাসা করলাম, প্রিয়া ভাবি, তোমার কান্নার কারণ আমার কাছে অন্য কিছু মনে হচ্ছে। যাই হোক, তুমি আমাকে বলো। তুমি আমাকে তোমার বন্ধু ভেবে সব বলতে পারো। তখন প্রিয়া বলল, আরোহী, এখন যেহেতু তুমি আমাকে বন্ধুত্বের সম্পর্কে প্রশ্ন করেছ, আমি তোমাকে সত্যি উত্তর দেব। কিন্তু এটা শুনে তুমি ননদ হিসেবে নয়, বন্ধু হিসেবে বুঝবে। এটা প্রতিশ্রুতি দাও। ও আমি প্রিয়াকে প্রতিশ্রুতি দিলাম যে আমি তাকে বন্ধু হিসেবে বুঝব। তখন প্রিয়া বলতে শুরু করল, আমাদের কোনো পরিবার পরিকল্পনা নেই। সত্যি কথা হলো, আমি কখনো মা হতে পারব না। আমার মধ্যে এমন একটা সমস্যা আছে যে আমি মা হওয়ার উপযুক্ত নই। আমি প্রিয়াকে বুঝিয়ে বললাম, এতে এত চাপ নেওয়ার কি দরকার? তুমি একদম চাপ নিও না। আল্লাহর ইচ্ছা হলে সব ঠিক হয়ে যাবে। যদি তোমরা পিতামাতা হওয়ার সুখ চাও, তাহলে তোমরা অনাথ আশ্রম থেকে একটা বাচ্চা নিতে পারো। এতে তোমারও মাতৃত্ব মিলবে, আর সেই বাচ্চারও একটা ভালো জীবন হবে। এতে প্রিয়া বলল, যদি আমাদের বাচ্চা নিতে হতো, তাহলে আমরা অনেক আগেই নিয়ে ফেলতাম। কিন্তু আমরা এমন কিছু করতে চাই না। মোহন এবং আমি শুধু আমাদের নিজের বাচ্চা চাই। আমার মধ্যে যে সমস্যা আছে তা যদি সমাজে জানাজানি হয়ে যায়, তাহলে আমার খুব বদনাম হবে। আর আমরা তা চাই না। প্রিয়ার উত্তর শুনে আমি তাকে শুধু এতটুকু বললাম, তুমি তোমার চেষ্টা ছেড়ো না। একদিন না একদিন তুমি নিশ্চয়ই মা হবে। সেই দিন সন্ধ্যায় ভাই এবং প্রিয়া ভাবি আমাকে তাদের সঙ্গে একটা পার্টিতে নিয়ে যাওয়ার জিদ করতে লাগল। সেই পার্টি ছিল ভাইয়ের অফিসের এক বন্ধুর। আমি তাদের সঙ্গে যেতে রাজি হচ্ছিলাম না, কিন্তু প্রিয়া ভাবি বললেন, আমরা বাইরে যাচ্ছি, আর তুমি ঘরে একা থাকবে। আমি চাই না যে আমার প্রিয় ননদ ঘরে একা থাকুক। প্রিয়া ভাবি আমাকে এত জোরাজুরি করল যে আমাকে প্রস্তুত হয়ে তাদের সঙ্গে যেতেই হল। যখন আমি প্রস্তুত হয়ে আমার রুম থেকে বেরিয়ে এলাম, তখন প্রথমে ভাই আমার প্রশংসা করল। ভাই বলল, আরোহী, তুমি খুব সুন্দর দেখাচ্ছ। অনেক দিন পরে আমি এভাবে প্রস্তুত হয়েছি। ভাইয়ের পরে প্রিয়াও আমার প্রশংসা করল। কিছুক্ষণের মধ্যে আমরা সেই পার্টিতে পৌঁছে গেলাম। পার্টিতে পৌঁছে ভাইয়ের পরিচিত লোকেরা এসে প্রিয়া ভাবিকে একই প্রশ্ন করছিল, আপনি গুড নিউজ কখন দেবেন? প্রিয়া ভাবি সবাই এর মাধ্যমে এর অর্থ কী? আমি তাদের একটি বিপরীত প্রশ্ন করেছিলাম, যার উত্তরে তিনি বললেন, তুমি এখন আমাকে প্রতিশ্রুতি দিয়েছ, তাই তুমি আমাকে না বলতে পারবে না। তারপর প্রিয়া ভাবি বলতে লাগলেন, আরোহী, গত 6 বছর ধরে আমি মা হওয়ার জন্য ব্যাকুল হয়ে আছি। এ পর্যন্ত আমরা হাসপাতালে লক্ষাধিক টাকা খরচ করেছি, কতগুলি ইনজেকশন ও ওষুধ আমি নিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। আমার ইচ্ছা, আমার ও মোহনের সন্তান তোমার গর্ভে বেড়ে উঠুক, আর মোহন ও তোমার সন্তান আমার গর্ভে। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে? আমার কথা শুনে প্রিয়া ভাবি বললেন, এর মানে হল, যতদিন তুমি গর্ভবতী না হও, ততদিন তুমি কিছু রাত মোহনের সাথে কাটাবে। প্রিয়া ভাবির কথা শুনে আমার পায়ের নিচে মাটি সরে গেল। যার সাথে আমি ছোটবেলায় খেলেছি, যাকে কাল পর্যন্ত আমি ভাইজা বলে ডেকেছি, আজ তার স্ত্রী আমাকে তার সাথে রাত কাটানোর প্রস্তাব দিচ্ছে। আমি প্রিয়া ভাবিকে বললাম, আপনি কি সচেতন? আপনি কি বুঝতে পারছেন আপনি কি বলছেন? তিনি উত্তর দিলেন, হ্যাঁ, আমি সব ভেবেচিন্তেই বলেছি। তোমাকে এই কাজ বিনামূল্যে করতে হবে না। সেদিন প্রিয়া ভাবি আমাকে বললেন, মোহন ও আমি তোমাকে 1 লাখ টাকা দেব এবং একটি বাড়িও দেব। আমরা জানি তোমার বাবা মা ও ভাই তোমাকে অনেক কষ্ট দেয়। ভাবির এই কথা আমাকে ভাবতে বাধ্য করল। আমার নিজের একটি বিউটি পার্লার খোলার ইচ্ছা ছিল, যাতে আমি নিজে উপার্জন করতে পারি এবং সুখে জীবনযাপন করতে পারি। আমি বেশি দিন বাবা মায়ের উপর নির্ভর করে থাকতে পারতাম না। আমি তাদের কাছ থেকে 1 লাখ নিয়ে একটি ছোট পার্লার কোর্স করেছিলাম, কিন্তু বড় পার্লারের জন্য প্রফেশনাল কোর্স করা প্রয়োজন ছিল। এই টাকা দিয়ে আমি একটি ভালো ও ব্যয়বহুল প্রফেশনাল কোর্স করতে পারতাম। শুধু তাই নয়, আমি আমার বড় পার্লারও খুলতে পারতাম, যেখান থেকে আমার ভালো আয় শুরু হতো। শেষ পর্যন্ত আমি ভাবির দেওয়া প্রস্তাব মেনে নিলাম এবং তাদের সন্তান জন্ম দিতে রাজি হলাম। কিন্তু আমি ভাবিকে জিজ্ঞাসা করলাম, এইসব বিষয়ে ভাইজাও কি জানেন? তখন ভাবি বললেন, তোমার ভাইজাও এজন্য রাজি আছে। আর হ্যাঁ, আজ থেকে তাকে ভাইজা বলে ডেকো না, তাকে মোহন বলে ডাকো। তারপর তিনি আমাকে ভাইয়ারের ঘরে নিয়ে গেলেন। আমাকে দেখে ভাইয়া দাঁড়িয়ে গেলেন। ভাবি তাকে দেখে হ্যাঁ সূচক মাথা নাড়লেন। তারপর ভাইজা আমাকে জিজ্ঞাসা করলেন, আরোহী, তুমি কি সত্যিই রাজি? আমি উত্তর দিলাম, হ্যাঁ ভাই। তখনই ভাবি তাড়াতাড়ি বললেন, এখন থেকে ভাই নয়, শুধু মোহন বলো। ভাবি ও ভাইয়ার তাদের নিজের সন্তান চাইছিলেন। ভাবি মা হতে বড় ত্যাগ স্বীকার করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আমার বয়স তখন ২৬ বছর হয়ে গিয়েছিল, এবং আমি জানতাম না যে আমি ভবিষ্যতে বিয়ে করব কিনা। যদি আমি কারো সাহায্য করতে পারতাম, তবে কেন আমি তা করতে অস্বীকার করব?
যাই হোক, মোহন আমার ফুফাতো ভাই ছিল এবং সে আমার থেকে বড় ছিল, তাই আমাদের বিয়ে হতো না। ছোটবেলা থেকেই আমাদের শুধু ভাইবোনের সম্পর্ক ছিল। কিন্তু আমি সব ভুলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি আমার কাজের টাকা এবং আমার প্রাপ্য বাড়ি পেতে যাচ্ছিলাম, যার ফলে ভবিষ্যতে আমাকে কারো কাছে হাত পাততে হবে না। আমি দৃঢ় সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি বাবা মায়ের কাছে ফিরে যাব না। কয়েক মাসের মধ্যেই আমার বাবা মা আমার জীবন দুর্বিষহ করে তুলেছিলেন। আমি আমার চিন্তায় ডুবে গিয়েছিলাম, এমন সময় হঠাৎ ভাবির কণ্ঠ শুনতে পেলাম। তিনি বললেন, আমরা এখনই পার্টি থেকে ফিরেছি, তুমিও ক্লান্ত হবে, তাই আজ বিশ্রাম করো। আমরা যা সিদ্ধান্ত নিয়েছি তার শুরু হবে কাল থেকে। আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম এবং আমার ঘরে চলে গেলাম। সময় দ্রুত কেটে গেল এবং পরের দিন চলে এল। রাতে খাবার পর আমি আমার ঘরে চলে গেলাম। কিছুক্ষণ পর ভাবি আমার ঘরে এলেন। তার হাতে একটি নাইট গাউন ছিল। ভাবি আমাকে যে নাইট গাউন পরতে দিয়েছিলেন তা বেশ বোল্ড ছিল। ভাবি বললেন, মোহন আমার ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকায় না, কিন্তু এখন সে যাই করবে তা আমাদের দুজনের সম্মতিতেই করবে। আমি জানি সে তোমার কাছে আসতে কতটা সংকোচ বোধ করে। তোমাকে এই বোল্ড নাইট গাউনে দেখলে তার সংকোচ দূর হয়ে যাবে, তাই আমি তোমাকে এই পোশাক দিচ্ছি। তুমি এই পোশাকে দেখলে সে তোমার প্রতি আকৃষ্ট হবে। ভাবির কথা মতো আমি সেই হট গাউন পরলাম। তার ঘরে যাওয়ার আগে ভাবি বললেন, মনে রেখো, এটা শুধু একটি ডিল। এই ডিল ছাড়া অন্য কোনো চিন্তা মাথায় আনো না। সেই মুহূর্তে আমি শুধু আমার ভবিষ্যতের কথা ভেবে মোহনের কাছে যাচ্ছিলাম। আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম এবং ভাবির সাথে তার ঘরে চলে গেলাম। মোহন তার ঘরে কোথাও দেখা যাচ্ছিল না, সে হলে ছিল না। ভাবি তাকে তার ঘরে ডাকলেন, তখন সে বাথরুমে ছিল। তারপর ভাবি বললেন, আরোহী ঘরে এসেছে। এতে মোহন বলল, আমি ফ্রেশ হয়ে আসছি। কিন্তু যতক্ষণ আমি বাইরে আসি, ঘরের লাইট। বৌদি বোধ হয় বুঝে গিয়েছিলেন, সম্ভবত তিনি সামনে আসতে সংকোচ বোধ করছিলেন। বৌদি ঘর থেকে বেরিয়ে গেলেন এবং আমি ঘরের লাইট বন্ধ করে দিলাম। তারপর আমি গিয়ে বিছানায় বসলাম। মোহন বাথরুম থেকে বেরিয়ে এসে আমার পাশে বসে গেল। সেই মুহূর্তে আমার মুখ থেকে একটি শব্দ বের হচ্ছিল না, আর মোহনও কিছু বলছিল না। পরে হঠাৎ সে আমার গলায় হাত দিল, এবং এরপর যা ঘটল তা আমি কখনো কল্পনাও করিনি। আমার কাছে এসব একেবারেই ভালো লাগছিল না, কিন্তু তখন আমি মনে রেখেছিলাম যে এটি শুধু একটি চুক্তি। যদি আমার ভবিষ্যৎ সুখময় করতে হয়, তবে আমাকে এই কাজগুলো করতেই হবে এবং এই ব্যথা সহ্য করতেই হবে। যাই হোক, আমি তো এক দম্পতিকে পিতামাতা হওয়ার সুখ দিচ্ছিলাম। যেমন আমি সেই রাত মোহনের সাথে কাটিয়েছিলাম, তেমনি যতদিন পর্যন্ত না আমি গর্ভাবস্থার লক্ষণ অনুভব করলাম, ততদিন আমি প্রতিদিন রাত মোহনের সাথে কাটাতে লাগলাম। এখন আমি নিজেই ঘরে অন্ধকার করে দিতাম, কারণ মোহনও এটাই চাইত। দেখতে দেখতে পুরো 1 মাস পর আমি গর্ভাবস্থার লক্ষণ অনুভব করতে লাগলাম। আমার তীব্র খাবার ইচ্ছা এবং মাথা ঘোরা শুরু হল। মোহনের এক বন্ধু ডাক্তার ছিলেন মোহন, তিনি আমাকে চেকআপের জন্য তার বন্ধুর হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। ডাক্তার আমাকে গর্ভবতী হওয়ার সুখবর দিলেন, যা শুনে মোহন এবং প্রিয়া ভাবির মুখে আনন্দ দেখার মতো ছিল। আমিও তাদের আনন্দে শরিক ছিলাম। এখন ভাবি এবং মোহন আগের চেয়ে বেশি আমার যত্ন নিতে শুরু করেছিলেন। মোহনের আমার প্রতি চিন্তা অনেক বেড়ে গিয়েছিল। সে সব আত্মীয় স্বজনকে জানিয়ে দিয়েছিল যে ভাবি গর্ভবতী। তাদের উপর যে বড় দাগ ছিল তা শীঘ্রই মিটে যাচ্ছিল। তারা যদিও তাদের স্ত্রীর সন্তান হওয়ার অজুহাত তৈরি করছিলেন, কিন্তু গ্রামে কিছু মহিলা ভাবিকে বন্ধা বলতে শুরু করেছিল। দ্রুততার সাথে তাদের হাতে তাদের সন্তান দিয়ে তাদের এই তিরস্কার থেকে মুক্তি দিতে হবে। শহরে তাদের বাড়িতে বেশি আত্মীয় আসত না, যারা আসত মোহন তাদের ফোনেই টালবাহানা করে দিত। এখন তো মোহন অফিসে যাওয়ার সময় বাড়ি বাইরে থেকে তালা দিয়ে দিত, যাতে কেউ বাড়িতে এলে তালা দেখে ফিরে যায়। এভাবে করলে আমি কারো সামনে আসতে পারতাম না এবং ভাবির পেট দেখানোর প্রশ্নই উঠত না, যাতে তাদের কারো প্রশ্নের মুখোমুখি হতে না হয়। কখনো কখনো ভাবি বাইরে কিছু কিনতে যেতেন, এর জন্য তিনি অনলাইনে নকল পেট অর্ডার করেছিলেন, যা বাইরে যাওয়ার সময় তিনি তার পেটে লাগিয়ে নিতেন, যাতে তিনি গর্ভবতী দেখায়। ভাবি আগে থেকেই পরবর্তী প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। আমি আমার বাবা মাকে বলেছিলাম যে আমি শহরে চাকরি করছি, তাদের বাড়িতে ফিরে যাওয়া আমার জন্য ঠিক হবে না, এবং এই বিষয়টি আমি আগেই বুঝে ফেলেছিলাম। প্রথম 4 মাস ডাক্তার খুব সতর্ক থাকার পরামর্শ দিয়েছিলেন। ধীরে ধীরে 5ম মাসও কেটে গেল এবং 6ষ্ঠ মাস শুরু হয়ে গেল। এখন আমার পেট দেখা যাচ্ছিল। যেদিন থেকে আমি গর্ভবতী হয়েছিলাম, মোহন এবং ভাবি আমাকে তাদের রুমে থাকার জন্য দিয়েছিলেন, কারণ সেখানে এসি ছিল।
তারা আমাকে সব ধরনের সুবিধা দিচ্ছিলেন। হঠাৎ এক রাতে আমার মনে হতে লাগল কেউ বারবার আমার কাছে আসছে। এক রাতে আমি দেখলাম মোহন আমার পেটের কাছে বসে আছে, সে আমার পেটে হাত বুলাচ্ছিল। সে একজন বাবা ছিল যে তার সন্তানকে অনুভব করছিল, তাই আমি তাকে কিছু বলিনি। কিছুদিন এভাবেই চলতে থাকল। গর্ভাবস্থার কারণে কখনো কখনো রাতে আমার ঘুম আসত না, এবং হঠাৎ করেই রুমের ছোট লাইটও বন্ধ হয়ে যেত। তখন আমার মনে হতো কেউ আমার কাছে আসছে। আমার কাছে আসা কেউ নয়, মোহনই ছিল। সেই বাড়িতে পুরুষ একমাত্র সেই ছিল। সে আমার পেটে হাত বুলাতে বুলাতে হঠাৎ করেই আমার খুব কাছে চলে আসত এবং আমার সাথে উপরে নিচে হাত পা চালানোর চেষ্টা করত। এক রাতে সে আমার সাথে অস্বাভাবিক আচরণ করার চেষ্টা করল। আমি এ বিষয়ে ভাবিকে জানালে তিনি বললেন, তুমি কিছু বকচ্ছ? মোহন রোজ আমার কাছে ঘুমায়, সে আমার চেয়েও বেশি আমাদের সন্তানের যত্ন নেয়। যদি সে তোমার সাথে কিছু করত, তাহলে তুমি আমার সামনে দাঁড়িয়ে এত কথা বলতে পারতে না। ভাবি আমার কথা মিথ্যা মনে করেছিলেন, কিন্তু এখন মোহন রোজ আমার কাছে আসতে শুরু করেছিল। ভাবি আমাকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে এটি শুধু আমাদের চুক্তি, কিন্তু তিনি তার স্বামীকে এটা বোঝাতে ভুলে গিয়েছিলেন। কি মোহন কি আমার প্রতি ভালোবাসা অনুভব করতে শুরু করেছিল? যদিও সে আমার প্রতি ভালোবাসা অনুভব করতে শুরু করেছিল, কিন্তু আমি তাকে ভালোবাসতাম না। এক রাতে মোহন আবার আমার রুমে এল, তখন রুমে সম্পূর্ণ অন্ধকার ছিল। সে আমার কাছে এসে আমার শরীরে হাত বুলাতে লাগল। আমি বারবার তাকে দূরে সরিয়ে দিচ্ছিলাম, কারণ আমার ভারী পেট সামলাতে পারছিলাম না, এবং ঠিক তখনই মোহনের অস্বাভাবিক আচরণ শুরু হয়ে গেল। আমার মনে নানা রকম চিন্তা আসছিল। আমি বারবার তাকে বলছিলাম, তুমি কি করছ? কিন্তু সে কিছু না বলে তার কাজ চালিয়ে যাচ্ছিল। সে আমার শরীরে হাত বুলাতে বুলাতে আমার বুক চেপে ধরল এবং নিচে হাত চালানো শুরু করল, যা আমাকে খুব কষ্ট দিচ্ছিল। পরের দিন সকালে যখন ভাবি আমার রুমে এলেন, তখন সকাল ৮টা বেজে গিয়েছিল। আমার বিছানা থেকে উঠতেও কষ্ট হচ্ছিল। ভাবি আমার অবস্থা দেখে আমার কাছে এসে আমাকে বিছানা থেকে উঠতে সাহায্য করলেন। তখন আমার পেটে খুব ব্যথা হচ্ছিল। যখন আমি উঠলাম, তখন দেখলাম আমার বিছানা নষ্ট হয়ে গেছে। ভাবিও এটা দেখে খুব ভয় পেয়ে গিয়েছিলেন। তিনি তড়িঘড়ি আমাকে হাসপাতালে নিয়ে গেলেন, যেখানে আমার চিকিৎসা শুরু হল। ডাক্তাররা আমার চেক আপ করলেন এবং ভাবিকে সেই কথাই বললেন যা আমি আগে থেকেই তাকে বলছিলাম। ডাক্তাররা সঠিক ওষুধ দিলেন, যাতে কিছুটা পরিস্থিতি নিয়ন্ত্রণে এল, কিন্তু ডাক্তার বললেন যে ভবিষ্যতে এমন হওয়া উচিত নয়, না হলে সন্তান এবং মা উভয়ের জীবনই বিপন্ন হতে পারে। গর্ভবতী মহিলার সঠিক যত্ন নেওয়া উচিত এবং ভুলবশত আবার যেন স্বামী তাদের সাথে এমন আচরণ না করে, এই কথা ডাক্তার ভাবির সামনে স্পষ্টভাবে বলেছিলেন। তারপর আমরা বাড়ি ফিরে এলাম। এখন ভাবি সম্পূর্ণ শান্ত ছিলেন। তারপরই আমি প্রথম কথা শুরু করলাম। আমি তাদের কিছুদিন আগে আমি ভাবিকে বলেছিলাম যে রাতে মোহন আমার ঘরে আসে, সে শুধু পেটে হাত বুলায় না, বরং আরও অন্যায় কাজ করার চেষ্টা করে। কিন্তু আপনি আমার কথা বিশ্বাস করেননি। আজ ডাক্তার যা বলেছেন তা থেকে আপনি বুঝে গেছেন যে আমি মিথ্যা বলছিলাম না। তখন ভাবি আমার কাছে ক্ষমা চাইলেন। তিনি বললেন, আরোহী, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার কথা গুরুত্ব সহকারে নিইনি। পুরুষের স্বভাব কখনো বদলায় না, এটা আমি ভুলে গিয়েছিলাম। আমার নিজের ভালোবাসা এবং মোহনের উপর সম্পূর্ণ বিশ্বাস ছিল। আমি কখনো ভাবিনি যে সে এমন কিছু করতে পারে। আজ সকালে সে তাড়াতাড়ি অফিস চলে গিয়েছিল, তাই এই বিষয়গুলো তার সামনে আসেনি। কিন্তু এখন আমি তাকে রঙে হাতে ধরেই প্রশ্ন করব। ভাবি আমার পাশে দাঁড়ালেন। গর্ভাবস্থায় আমার সাথে কি কি ঘটছিল তা তিনি বুঝে ফেলেছিলেন। আমি নিজেও কখনো ভাবিনি যে মোহন এমন আচরণ করবে। গর্ভাবস্থায়ও আমি এমন অন্যায় কাজের শিকার হচ্ছিলাম। আজ রাতেও আমি আমার পেটে তার হাত অনুভব করছিলাম। কিছুক্ষণ পর মোহন আবার অস্তাচরণ শুরু করল। যখন সে আমার গাউন নিচে টানতে লাগল, আমি জোরে চিৎকার করতে শুরু করলাম। আজ মোহন সীমা ছাড়িয়ে গিয়েছিল। সে আমার মুখে হাত দিয়ে আমার আওয়াজ বন্ধ করার চেষ্টা করল। ঠিক তখন ঘরের লাইট জ্বলে উঠল। লাইট জ্বলামাত্র সে তার মুখে হাত দিয়ে আমার থেকে দূরে সরে গেল। আমি নিজেকে সামলে নিয়ে বিছানা থেকে উঠলাম। তখন আমি যে ব্যক্তিকে সামনে দেখলাম, তাকে দেখে আমার এবং ভাবির চোখ ছানাবড়া হয়ে গেল। কারণ সে মোহন নয়, বরং তার বন্ধু ছিল। কয়েক মাস আগে মোহন আমাকে এবং ভাবিকে তার সেই বন্ধুর বাড়িতে একটি পার্টিতে নিয়ে গিয়েছিল। সেই বন্ধুই আমার ঘরে ছিল। ভাবি তাকে জোরে থাপ্পড় মারলেন, তখন সে সব কথা বলতে শুরু করল। সে কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখন মোহন সেখানে চলে এল। মোহন তার বন্ধুকে দেখে হতবাক হয়ে গেল।
সে তার বন্ধুর কলার ধরে তাকে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু ভাবি মোহনকে থামালেন এবং বললেন, এটা এখানে কিভাবে এলো এবং কতদিন থেকে আসছে, আমি সব জানতে চাই। এই নিচকে আমি এখান থেকে যেতে দেব না। মোহন তার বন্ধুকে কিছু বলতে দিচ্ছিল না। মনে হচ্ছিল মোহনেরই এতে হাত আছে। ঠিক তখন ভাবির আওয়াজ এত জোরে হয়ে গেল যে মোহনও এক কোণে গিয়ে দাঁড়িয়ে পড়ল। মোহনের বন্ধুর নাম ছিল ববলু। ভাবি তাকে প্রশ্ন করলেন, তখন সে বলতে শুরু করল। সে বলল, এই ঘরে আসার দ্বিতীয় রাস্তা প্রথমে আমাকে মোহনই দেখিয়েছিল। মোহনই আমাকে এই ঘরে নিয়ে আসত। আমি আরোহীর সাথে এই সব প্রথমবার করছি না। এই সব শুরু হয়েছিল আরোহীকে গর্ভবতী করার পর থেকে। তার পেটে যে বাচ্চা আছে সেটাও আমার। মোহন আমাকে তার সমস্যার কথা বলেছিল।